আসছে, এগুলো তো ডিটেল। এই বিবরণটা আপনার আজকে আপনি কোর্টের কাছে বলতে পারেন হ্যাঁ। যে সম্পূর্ণটাই ভুল, আগের যে আপনার জোনাল মেডিকেল বোর্ডের রিপোর্ট সেটাও ভুল। কোর্ট সেটা অর্ডার দিতে গিয়ে সাবমিশনটা আপনার রেকর্ড করলো যে মইজুদ্দিন মল্লিক এই বক্তব্য পেশ করলেন কোর্টের কাছে। আমার ওই তার মানে কিন্তু এটা কোর্টের সিদ্ধান্ত না। আপনাকে আমি এত সময় দিচ্ছি, আপনি আমি বলছি বয়স্ক লোক, নিজে পার্সোনালি অ্যাপিয়ার করছেন, কোনো অ্যাডভোকেট হলে কিন্তু এই সময় পেত না এতক্ষণ। আই উড হ্যাভ ইওর ডিসপোজড অফ লর্ডশিপ, আমার সাবমিশন এবারে নয়, এটা আপনার ডক্টরস এটা রিপোর্ট, কোর্টের সঙ্গে ঝগড়া করতে নেই। এটা আপনি ডক্টরস কোর্টের রিপোর্ট। সঙ্গে ঝগড়া করবেন না, আপনি কোর্টের কাছে পেশ করতে এসেছেন আপনার বক্তব্য। এই মামলাটার আমার শুধু এফিডেভিট দিতে 3.5 বছর সময় লাগিয়েছে। প্রথম অর্ডার হয়েছিল 15 সেপ্টেম্বর 2020। সেখান থেকে এ পর্যন্ত এফিডেভিট দেননি। এরপর অনারেবল জাস্টিস শম্পা সরকার পার্টিকুলারলি বলে দিয়েছিলেন, যাই হোক, উনি তো অ্যাফিডেভিট ফাইল করেছেন, আপনি আপনার মামলাটা এবার বলুন। মামলাটা বলবো হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমার অ্যাফিডেভিট ফাইল হয়ে গেছে, এবার আপনি আপনার অপোজিশন বিষয়বস্তু, হয়নি। মামলার মূল বিষয়বস্তুতে হ্যাঁ, আসুন। এটাই আমি বলছি। এফিডেভিট দিতে কত দেরি হয়েছে সেটা এখানে বিচার্য বিষয় না। আচ্ছা, ঠিক এখানে আছে। বিচার্য বিষয় আপনি কি মামলায় কি পয়েন্ট নিয়েছেন সেগুলো বলুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কেন যে আপনি রিট পিটিশন ফাইল করেছেন, আপনার প্রেয়ার কি, এবং আপনার গ্রাউন্ড অফ মানে হোয়াট আর দ্য গ্রাউন্ডস অন আচ্ছা, হুইচ ইউ হ্যাভ ফাইলড দ্য রিট পিটিশন। ইওর লর্ডশিপ, 2004 সালের 1 সেপ্টেম্বর আমি অসুস্থ হয়ে মেডিকেল লিভের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। এক, আমাকে মেডিকেল লিভ অ্যাপ্লিকেশন দেওয়ার পরে 17 দিনের মাথায় আমাকে বিডিও মেডিকেল বোর্ডে পাঠিয়ে দেন। আপনি কি পোস্টে কাজ করতেন? তখন ছিলাম জব অ্যাসিস্ট্যান্ট। এনে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। ইয়েস লর্ডশিপ। আর তো মেডিকেল বোর্ড দিয়ে এটা পাঠিয়েছেন, এটা হচ্ছে ইললিগাল। মানে এখানে অনেকগুলো এ আছে, নোট আছে, এগুলো সবটাই কিন্তু ইয়ে লর্ডশিপ আমাকে দেখাবার সুযোগ দেবেন। প্রথম যেটা আমি সংক্ষেপে প্রয়োজন মনে করলে আপনাকে হ্যাঁ, দেখাবার সুযোগ হ্যাঁ, দেবো, সবটা যে সুযোগ দেবো না না, এমন মানে ব্যাপার যেটা প্রথমেই না। আমাকে অনেক মামলা শুনতে হয়, শুধু আপনার মামলা নিয়ে বসে আমি থাকতে পারবো না। ইয়ে লর্ডশিপ, যেটা অ্যাবসেন্ট পিরিয়ড রেগুলারাইজ করার জন্য WBSR পার্ট 1 এর যে রুল দিয়েছে, রুল 72(5), এই রুল আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কি করে? সেইটা আপনি তো গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন না, আপনি তো পঞ্চায়েত সার্ভিসে হ্যাঁ, ছিলেন। পঞ্চায়েত তো হোক, পঞ্চায়েত সার্ভিসে WBSS 75 হাউ ইট উইল বি অ্যাপ্লিকেবল? সেটাই দিয়েছে। আচ্ছা, এটা না, হবে। সেটা তো এই অর্ডারে কোথাও হ্যাঁ, বলা নেই। অর্ডারের নিচে যে লেখা আছে যে অ্যাজ পার নোট অফ দি ফিনান্স ডিপার্টমেন্ট, কোথায়? হ্যাঁ, অর্ডারের শেষেতেই লেখা আছে যে অ্যাজ পার নোট অফ দি ফিনান্স ডিপার্টমেন্ট। এই যে নিচে, দিস অর্ডার ইস্যুড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য পেজ 48। পেজ 48, লাস্ট প্যারা। এটা তো আছেই। এর আগের অর্ডার গুলো অনেকবারই অর্ডার দিয়েছেন, তখন ডাইরেক্ট সেখানে 72(5) গুলো লিখেছেন। এবারে আবার না লিখে বলছে যে ফিনান্সের অর্ডার অনুযায়ী, এই নোটশিট অনুযায়ী। তার মানে কিন্তু এই নয় যে আপনাকে রুল 75টা অ্যাপ্লিকেবল হয়েছে। হ্যাঁ, ফিনান্স নোট দিয়েছে, রুল 75 অ্যাপ্লাই করতে হবে। আর কিছু বলবেন আপনি? হ্যাঁ, এইটাই হচ্ছে আমার যে রুল 72 এর 5টা হচ্ছে যে আমি কোনো চাকরিতে বেআইনি করলে তার জন্য হয়, এবং আরো অনেক ওটা রুল 72(5) আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, নয়। যারা গভর্নমেন্ট সার্ভিসে আছে তাদের ক্ষেত্রে না, অ্যাপ্লিকেবল। এখানে একটা আপনার আমাদের ক্ষেত্রে একটা পঞ্চায়েত সিম্পল ব্যাপার, আপনি সার্ভিসে ছিলেন জব অ্যাসিস্ট্যান্ট হিসেবে। 19 জানুয়ারি 2005-এ আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় অন মেডিকেল গ্রাউন্ড, ইয়ে on the লর্ডশিপ basis of এখানে medical, on the basis of medical um, uh, report, and ultimately আপনি পরে মামলা করেন হাইকোর্টে, এবং তার বেসিসে আপনার রিইনস্টেটমেন্ট হয় নতুন মানে নতুন সিদ্ধান্ত নিয়ে 20শে নভেম্বর 2009। এখন আপনি চাইছেন 19শে জানুয়ারি থেকে যে আপনাকে মেডিকেলি ইনক্যাপাসিটেটেড ডিক্লেয়ার করে আপনাকে টার্মিনেট করা হয়েছিল, সেই 19শে জানুয়ারি 2005 থেকে 19শে নভেম্বর 2009 এই পিরিয়ডের আপনি স্যালারি চাইছেন, কিন্তু এই পিরিয়ডে তো আপনি কাজ করেননি। হ্যাঁ, এইটা বিষয় নয়, এইটা আমাকে কাজ না করলে আপনার কি আপনার স্যালারি কি করে হবে? না, ধরুন, কাজ না করলে। ধরুন আপনার এই বিরুদ্ধে একটা ডিসিপ্লিনারি প্রসিডিংস ইনিশিয়েট করা, হ্যাঁ, 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 হ্যাঁ। এবং আপনি ধরুন সাসপেনশনে রইলেন এবং 5 বছর কাজ করতে পারলেন না। হুম। এবং 5 বছর কাজ করতে না পারার পরে আলটিমেটলি দেখা গেল ডিসিপ্লিনারি প্রসিডিংসে আপনাকে টার্মিনেট করা হলো। সেই টার্মিনেশন অর্ডারটা নিয়ে আপনি হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন।
দেখা গেল যে না, টার্মিনেশন অর্ডারটা যে কনসিডারেশনে নেওয়া হয়েছে, পাস করা হয়েছে, সেই টার্মিনেশন অর্ডারটা ভুল, প্রসিডিংসটা সঠিকভাবে হয়নি, বা ইনকোয়ারি অফিসারের যে মতামত সেটাও সঠিক নয়, তখন সেই টার্মিনেশন অর্ডারটাকে ক্যান্সেল করে দেয় কোর্ট অনেক সময়। এবার করে দিয়ে দেখা হয় যে আপনি এই পিরিয়ডে যেহেতু কাজ করেননি, সেহেতু অনেক সময় আপনাকে 50% সার্ভিস বেনিফিট দিতে বলা হয়, অনেক সময় দিতে নাও বলা হয়। অনেক সময় পুরোও দিতে বলা হয়। খুব কম, হ্যাঁ, আছে কারণ সার্ভিস। নেই। আমি 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 অন্তত দিই না কোনো সময়। যাই হোক, আমি এখন যদি আপনি কাজ না করে থাকেন, তাহলে আপনার স্যালারি পাওয়ার অধিকারটা কোথায়? ইউর লর্ডশিপ, আমাকে একটু বলতে দিন। আমার স্যালারি পাওয়ার অধিকার হচ্ছে যে আমাকে কাজ করতে দেওয়া হয়নি। এটা এবং পঞ্চায়েত শুধু তাই ডিপার্টমেন্ট নোট নয়, দিয়েছে, এটা শুধু তাই পঞ্চায়েত নয়, ডিপার্টমেন্ট নোট দিয়েছে। শুধু তাই নয়, উইথ এফেক্ট ফ্রম 19 জানুয়ারি 2005 থেকে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কারণ বিকজ ইউ আর ডিক্লেয়ার্ড মেডিকেলি আনফিট। হুম। আপনি রিট পিটিশন করেছেন 2009-এ। না, সাথে তো আমি জয়েন করেছি। সাথে প্রথম জয়েন্ট হলো, জয়েন্ট হওয়ার পরে এবারে আমার অ্যাবসেন্ট পিরিয়ড রেজুকার জয়েন্টের যে রিপোর্ট হচ্ছে, অর্ডারটা, সেটাও দেখলে বোঝা যাবে সেখানে। সেটা তো হয়েছে। হাতের প্রশ্ন আসছে কোত্থেকে? প্রথম মামলা করেছিলাম তো সাথে, এবারে সাথে আমাকে জয়েন করায়নি। সেখানেও বলা ছিল যে একে দরকার হলে মেডিকেল বোর্ড করা হোক, কিন্তু করেনি, অ্যাভয়েড করে গেছে, তখন কন্টেম্পট হয়েছে। সেখান থেকে আবার আমাকে ফ্রেশ দিতে এইগুলো টাইম লঙ্গার করে দিয়েছে। কিন্তু আমি যে জিনিস দুটো তিনটে দেখাতে চাচ্ছি এটুকু, মানে হাতে কি অর্ডার হয়েছিল? কোর্ট কি অর্ডার আপনার কোর্ট, ফেভারে পাস করেছিল? হ্যাঁ সেটাও দেখাচ্ছি। হ্যাঁ, সাথে তো আছে, সেটা আমি কোথায় অর্ডার? এই যে বললেন পেজ 34-এ, পেজ এটা 34 জয়েন্টের, হাতের অর্ডার নয়। এটা জয়েন্টের। আপনাকে আমি জিজ্ঞেস করছি 2007 সালের অর্ডার কোথায়? So how you can derive benefit from this order to the extent of getting past salary when the superintendent of NRS Medical College is certified at present? It's a very important term. হ্যাঁ, We have examined Mohammad so and so petitioner on 9th October. on 9th October to at present. আমি So what was the situation in between? Now show me the decision of the medical board based on which you were terminated. হ্যাঁ, Where is the decision? এই তো এইটা অর্ডারটা আমি দিচ্ছি, মানে যেটা প্রথম আমি ওইটা ব্যাপারে ইউর লর্ডশিপ যেটা বলছি, যে আমি 29/3 Where is the decision of the medical? This is not part of record. এটা কি রিট পিটিশন আপনি অ্যানেক্স করেননি? কোনটা? মেডিকেল বোর্ডের ডিসিশন যার বেসিসে আপনাকে টার্মিনেট করা হয়েছে। হ্যাঁ, এই তো Page আছে। 29, page 29. 29 Journal Medical Board. 19th of, It is also NRS Medical College and Hospital. yes, Due to periodical neuropathy. পেরিফেরাল নিউরোপ্যাথি। Due to peripheral neuropathy. ইউর লর্ডশিপ, এটা আমি বলছি যে এই পেরিফেরাল নিউরোপ্যাথি, এইটা এখানে ভুল বলেছে যখন ফাইনাল সার্টিফিকেট হয়েছে। আমি বলছি সেখানে বলেছে মেন্টাল। It's an expert opinion. Court cannot enter into this. আমি যেটা বলছি যে এটা ভুল প্রমাণিত হয়েছে, আমি বলিনি। ফার্দার মেডিকেল That is বোর্ড, the first term. Here the board was found, আপনাকে বোর্ড ঠিক করেছিল যে আপনি কাজ করতে সক্ষম না। You are declared physically incapacitated. আপনি পরে মামলা করলেন, 2007-এ মামলায় নির্দেশ দেওয়া হলো যে আপনার বক্তব্যটাকে শুনে একটা বিচার করে সিদ্ধান্ত দেবে। সেই সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে যায় 2007-এ। তার বিরুদ্ধে আপনি মামলা করেন। সেই মামলা আপনি 2009 সালে করেন। 2009 সালে মামলায় আলটিমেটলি আপনার পেজ 34-এ, পেজ 37-এ বলা হলো যে আপনি অ্যাট প্রেজেন্ট আপনি you are found fit to join. So the medical expert did not give any opinion with regard to your ability to discharge duty for the period from 2005 to 2009. So on what basis court will come to a conclusion that you are competent physically and mentally to attend your service? ইউর লর্ডশিপ, আমি এটাই বলতে চাচ্ছি, এটাই আমাকে একটু বলতে দিন, মানে জিনিসটা মাঝখানে এইটুকু দয়া করে আমার একটু বলতে দিন। প্রথম কথা হচ্ছে যে মেডিকেল বোর্ডে যে আমাকে পাঠিয়েছে সেটা আমি বলেছি ইললিগাল,
1985 ডিসিআরবি রুল অনুযায়ী এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা প্রভাবিত হয়ে আমাকে পেরিফেরাল নিউরোপ্যাথি যেটা বলেছে, কিন্তু এটা আমার রোগই ছিল না, কারণ পরে সেটা প্রমাণ হয়েছে। এবং আমি সাথে সাথে ন্যাশনাল মেডিকেল কলেজে নার্ভারি ডিপার্টমেন্টে দেখিয়েছিলাম আউটডোরে, যখন আমাকে 18/2-তে টার্মিনেট করা হয়। তারপরে আমি হসপিটালে গিয়েছি 1/3/2005 এবং শেষ পর্যন্ত 29/3/2005-এ আমি অ্যাপ্লিকেশন করি বিডিওকে যে আমাকে মেডিকেল বোর্ড ভুল করে টার্মিনেট করেছে। এরপরে আমি আবার 27/11-এ অ্যাপ্লিকেশন করেছি যে ফ্রেশ মেডিকেল বোর্ড করা হোক। এইভাবে অথরিটির কাছে, তারপরে 7-এতে কমিশনারের কাছে করেছি। এইগুলো অনেক পর্ব আমার অ্যাপ্লিকেশনের যাওয়ার পরে শেষে আমি তখন হাইকোর্টে মামলা করেছি। এই জন্য এই টাইমটা মাঝখানে গেছে, সেগুলো সব অ্যাপ্লিকেশন আমার কাছে আছে। এইভাবে আমাকে মানে অগ্রাহ্য করা হয়েছে। তাহলে এবং সেটা পঞ্চায়েত নোট দিয়েছে যে আমার কোনো ডিলে কোনো কারণের জন্য কিন্তু আমার এই অ্যাবসেন্ট হয়নি, সেখানে এটা দিয়েছি মামলায়। এটা তো অ্যাবসেন্টের কেস নয়। হ্যাঁ, এই যে অ্যাবসেন্টটা এতটা হয়েছে। It is not a case of absenteeism. By an order dated হুম। 19 January 2005 আপনাকে মেডিকেলি ইনক্যাপাসিটেটেড ডিক্লেয়ার করা হচ্ছে, যার ফলে আপনি আর কাজ করতে পারেন। আর সেইটা আমি সাথে সাথে তারপরে আপনি পরবর্তীকালে মামলা করে যখন ম্যাটারটা আবার রেফার্ড হলো এনআরএসএ, এনআরএসএ সুপার আপনাকে এক্সামিন করে বললো এট প্রেজেন্ট কোনো সমস্যা নেই, আপনি জয়েন করতে পারেন। হুম। তাহলে ফ্রম 2005 to 2009 যে আপনি ফিজিক্যালি ফিট ছিলেন সেটা তো কোর্টের পক্ষে নির্ধারণ করা সম্ভব না, বিকজ হ্যাঁ, কোর্ট ইজ কোর্টে নট মেডিকেল আমি এক্সপার্ট। বলছি যে 29/3/2005-এ আমি অ্যাপ্লিকেশন করেছি এবং সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্ট পিএনআরডি সেখান থেকে নোট দিয়েছে যে আমি তখনই, না, তার বেসিসে কি আমাকে বোর্ডে পাঠানো উচিত ছিল। তার বেসিসে আপনি অ্যাপ্লাই করেছেন বলে কি তার বেসিসে কোর্ট এই সিদ্ধান্ত আসতে পারে যে আপনি মেডিকেলি ফিট ছিলেন, হ্যাঁ, ওই তাহলে সময় আপনাকে জয়েন করতে হ্যাঁ, দেওয়া তাহলে উচিত তো ছিল? সেটা কি কোর্ট পারে? কোর্ট কিন্তু মেডিকেল ইওর এক্সপার্ট। লর্ডশিপ মেডিকেল বোর্ডও এটা পারে না যে আমি ওই 5 বছর আগে থেকে সুস্থ ছিলাম কিনা। যখন গেছি তখন বলেছি, কিন্তু আমি যে অ্যাপ্লিকেশন করলাম এতবার এবং সেখানে হাইকোর্ট 2007-তেই বলেছে মেডিকেল বোর্ডের কথা, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ডিপার্টমেন্ট ইচ্ছা করে। হাইকোর্ট 2007-তে মেডিকেল বোর্ডের কথা যখন হ্যাঁ, বলেছে, হ্যাঁ। মেডিকেল বোর্ড ডিসিশনও নিয়েছে। সেই না ডিসিশন না না, হয়নি। হ্যাঁ, that has been recorded in the order passed by সাথে নয়। Dev as his lordship then was. Come to page 36, page 34 of your writ petition. সাইকাট্রি ডাক্তার হসপিটালেকে দেখানোর পরে উনি আমাকে ওয়েল বলার পরে আমি অ্যাপ্লিকেশন করেছি, সেখানে সেটা ওরা নিউরোপ্যাথি, এটা সাইকাট্রি। তাহলে এইটার অ্যাকসেপ্ট করা আমার অ্যাপ্লিকেশনটা করলে তাহলে এই ব্যাপারটা কিছুই হতো না। এটা হচ্ছে আমার কথা। অন্যদিকে আমি কি করলে কি হতো তার বেসিসে মামলা হয় না, মামলা হয় হাইকোর্টে। আমাকে অগ্রাহ্য করেছি, এটা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কোর্ট নয়। আমাকে অগ্রাহ্য করেছি ডাক্তার আপনি যেখানে। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, এটা ফ্যাক্ট ফাইন্ডিং কোর্ট নয়। আমি বলছি, এটা কাগজের কাগজ যা আছে কোর্টের কাছে তার উপরে কোর্ট উইল ডিসাইড। হ্যাঁ, আপনার যদি প্রিভিয়াস যে মেডিকেল রিপোর্টটা, যেটা 2005-এর মেডিকেল রিপোর্ট, সেটা যদি ভুল না বলে থাকে, সাবসিকুয়েন্টলি সুপারিনটেন্ডেন্ট এনআরএস মেডিকেল কলেজ, তাহলে এই কোর্টকে কিন্তু প্রিভিয়াস মেডিকেল রিপোর্ট, যেটা প্রথম মেডিকেল রিপোর্ট, তার উপরে বেসিস করেই কিন্তু প্রসিড করতে হবে। কিন্তু আজকে কোর্ট এই সিদ্ধান্তে আসতে পারবে না। তাহলে আপনার কি করা উচিত ছিল, প্রিভিয়াস মেডিকেল যে অর্ডারটা 2005-এর, যে জোনাল বোর্ডের যে অর্ডারটা, জোনাল মেডিকেল বোর্ডের যে অর্ডারটা, সেটাকে চ্যালেঞ্জ করা উচিত ছিল। সেটা এবং সেই চ্যালেঞ্জে, শুনুন আপনি একটু, মধ্যখানে কথা বলবেন না, আমার কথা সেই চ্যালেঞ্জে করে যদি আলটিমেটলি রিট পিটিশনে ওই প্রিভিয়াস জোনাল বোর্ডের সিদ্ধান্তটা যদি খারিজ হয়ে যেত, তাহলে আপনার বক্তব্য আজকে যুক্তি নির্ভর হতো। কিন্তু এই যে সাবসিকুয়েন্টলি জাস্টিস দেব যে অর্ডারটা, জাস্টিস প্রণব কুমার দেব যে অর্ডারটা পাস করেছে, তাতে কিন্তু আপনার কাগজপত্র বা আপনার বক্তব্য কনসিডার করে এই কথা কোর্ট বলেনি যে আগের মেডিকেল রিপোর্টটা ভুল। কোর্ট বলেছে যে আপনার একটা ফ্রেশ মেডিকেল এক্সামিনেশন করা হোক ইন অর্ডার টু ফাইন্ড আউট ইওর প্রেজেন্ট ফিজিক্যাল কন্ডিশন। সেখানে সুপারিনটেন্ডেন্ট এনআরএস মেডিকেল কলেজ বলল যে অ্যাট প্রেজেন্ট আপনি জয়েন করতে পারেন। তাহলে ঘটনার যে ঘটনাক্রম,
সেই ঘটনাক্রম যদি আপনি পরপর সাজান, তাহলে যেটা বোঝা যাচ্ছে যে আপনার যদি প্রথম জোনাল কমিটির জোনাল মেডিকেল বোর্ডের রিপোর্টটা কিন্তু কখনোই কোনো মানে হাইকোর্টও খণ্ডন করেনি, সুপারিনটেন্ডেন্ট এনআরএস মেডিকেল কলেজও খণ্ডন করে। লর্ডশিপ এইটা আমার একটু দেখুন, আমি শুনছি সবই। ড্রয়িং দ্য মানে পেজ 35 প্যারা, দ্বিতীয় প্যারা, ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দি কোর্ট টু দি সার্টিফিকেট ইস্যুড ওয়ার কোনখানটা বলছেন বলুন? ইয়েস, ড্রয়িং drawing the attention of the court to the certificate issued by doctor placed at page 64 of the writ petition. It is submitted that after examination of the writ petitioner on 18/11/2006, the doctor took the stand that the petitioner was not having any problem at the time of he had also responded quite well. In view of such কমিশনটা পাওয়া গেছে বলেই court আপনার সিদ্ধান্ত সাবমিশন কোর্ট বলেনি, কিন্তু এটা আপনার সাবমিশনটা রেকর্ড Record. করেছে। হ্যাঁ, আমি যখন অর্ডার দেবো আমি আপনার সাবমিশনটা রেকর্ড করব, তার মানে কিন্তু এটা কোর্টের সিদ্ধান্ত নয়। আমার কোর্টের সিদ্ধান্ত আপনি কোথায় পাবেন? অ্যাকর্ডিংলি ডিসপোজিং অফ দ্য প্রেজেন্ট রিট পিটিশন, ডাইরেকশন ইজ গিভেন টু দ্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসার টু রেফার দ্য ম্যাটার টু দ্য সুপারিনটেন্ডেন্ট এনআরএস। কিন্তু এখানে যে বিবরণী গুলো দিয়েছে এইগুলো তো এই ডিটেলস। বিবরণটা আপনার আজকে আপনি এর- কোর্টের কাছে বলতে পারেন হ্যাঁ। যে সম্পূর্ণটাই ভুল, আগের যে আপনার জোনাল মেডিকেল বোর্ডের রিপোর্ট সেটাও ভুল। কোর্ট সেটা অর্ডার দিতে গিয়ে সাবমিশনটা আপনার রেকর্ড করলো যে মইজুদ্দিন মল্লিক এই বক্তব্য পেশ করলেন কোর্টের কাছে। আমার ওই তার মানে কিন্তু এটা কোর্টের সিদ্ধান্ত না। আপনাকে আমি এত সময় দিচ্ছি, আপনি আমি বলছি বয়স্ক লোক, নিজে পার্সোনালি অ্যাপিয়ার করছেন, কোনো অ্যাডভোকেট হলে কিন্তু এই সময় পেত না এতক্ষণ। আই উড হ্যাভ your lordship, আমার সাবমিশন এবারে এটা আপনার ডক্টরস এটা- রিপোর্ট, কোর্টের সঙ্গে ঝগড়া করতে নেই। এটা আপনি ডক্টরস কোর্টের সঙ্গে রিপোর্ট। ঝগড়া করবেন না, আপনি কোর্টের কাছে পেশ করতে এসেছেন আপনার বক্তব্য। আমি আপনি এভাবে মামলা প্লেস করবেন না। এবারে আপনার এটা কমপ্লিটলি বলা আছে যে ইট ইজ সাবমিটেড দ্যাট আফটার এক্সামিনেশন অফ দ্য রিট পিটিশনার। সো ইট ইজ সাবমিটেড মিন ইট ইজ ইয়োর সাবমিশন, কোর্ট হ্যাজ নট ডিসাইডেড দ্য ইস্যু। এই এসো, আমার বলাই হলো না, কিন্তু আমি বলছি আমি শেষ করিনি আজকে আপনার মামলা, আপনি একটু ধৈর্য ধরুন। আজকে আপনার মামলা আমি শেষ করি না। The writ petition is heard in presence of the learned advocate, in presence of the petitioner who appears in person, and Mr. Mukherjee, learned additional government who represents the state respondents. Stop. Hearing of this next paragraph, hearing of this writ petition stands adjourned till Tuesday next, comma, 12th March 2024, when it will appear under the same heading. Get পরের মঙ্গলবার আসুন, আবার আপনাকে শুনবো।